আদরের ঠাকুরপো আবার আমার জীবনের শেষ প্রহরের ছন্ন ছাড়া মন পথ হারিয়ে চলে এলো নতুন এক মন কেমনি। তখন তুমি ছিলে অন্য মানুষ, আমার প্রাণের মানুষ তো, শুধু আমারই ছিলে তখন তুমি। তোমার দ্বিতীয়বার বিলেত যাওয়ার কথা উঠতেই একা থাকার যন্ত্রণায় আমি ভয় চেষ্টা করেছিলাম আত্মহত্যা করবার, কিন্তু মরলাম না। কিন্তু তৈরি হলো আমার নতুন বদনাম, নতুন লজ্জা। আমার পক্ষে ঠাকুরবাড়ির পরিবেশ অসহনীয় হয়ে উঠল। আমি তোমার নতুন দাদাকে নিয়ে চলে এলাম চন্দননগরে। সেখানে ভাড়া করা হলো নীল ব্যবসায়ী মোরান সাহেবের বিরাট কুঠি বাড়ি। সেখানেই উঠলাম আমরা দুজনে। বুঝলাম দুজনেও একা হওয়া যায়। তোমার নতুন দাদা থাকেন তার নিজের জগতে, আর আমি তোমার জন্যে সারাক্ষণ দুঃসহ মন কেমন নিয়ে, আমার নিজস্ব বেদনা ও অপমান বোধ নিয়ে নির্বাসিত থাকলাম আমার জগতে। তোমার জাহাজ চলল তোমাকে নিয়ে মাদ্রাজে। সেখান থেকে শুরু হবে তোমার দ্বিতীয়বার বিলেত যাত্রা। কিন্তু বিলেত গেলে না তুমি। মাদ্রাজে জাহাজ থেকে নেমে চলে এলে আমার কাছে। ঠাকুরপো, তুমি এলে, আমার শরীর মনে জোয়ার এলো। মনে হলো পৃথিবীটা কি সুন্দর। আমার হৃদয় বাড়ি ফিরল নির্বাসন থেকে। কিন্তু কেন তুমি বিলেত গেলে না ঠাকুরপো? পাচ্ছি ঠাকুরবাড়ির মহিলা মহলের বিষাক্ত পরিবেশে একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আবার আত্মহত্যার চেষ্টা করি, সেটা ভেবেই, তাই না? তুমি ফিরে এলে আমার আশ্রয় হয়ে, কিন্তু বাঁচাতে কি পারলে আমাকে? আমার প্রেমই আমার নিয়তি, তুমি বাঁচাবে কিভাবে বলো ঠাকুরপো? ঠাকুরপো, যদি বলি বিলেতের পথ থেকে তোমার এই ফিরে আসার মধ্যে নিহিত ছিল আমার মরণের বীজ, সহ্য করতে পারবে? না না, আমি চলে যাওয়ার পরে কোনো রকম অপরাধ বোধে ভুগে কষ্ট পেও না তুমি। কষ্ট দিও না তোমার একরত্তি নতুন বউটাকে। এ আমার ভাগ্য, তোমার তো কিছু করার নেই। তোমার ভালোবাসাই তো তোমাকে টেনে এনেছিল আমার কাছে, বাকিটুকু তো তোমার আমার নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। ঠাকুরপো, তোমার অনেক আগে আমার প্রেমে পড়লেন কবি বিহারীলাল চক্রবর্তী। তিনি তোমার নতুন দাদার বন্ধু। তার সূত্রে বিহারীলাল আসতেন এই বাড়িতে। বন্ধুত্ব হলো আমার সঙ্গেও। আমি ছিলাম তার গুণমুগ্ধ পাঠিকা, শ্রোতা। তিনি শুধু তার নতুন লেখা আমাকে শোনাতেই ভালোবাসতেন না, ভালোবাসতেন আমার হাতের রান্না খেতেও। একদিন আমাকে বললেন, তোমার হাতের স্পর্শ আছে বলেই তোমার হাতে রান্না এত ভালো। কথাটা আমার মধ্যে তৈরি করলো নতুন তরঙ্গ ঠাকুরপো। এমন কথা এই বাড়িতে কারো মুখে আগে কখনো শুনিনি। তোমার নতুন দাদার জন্য তো আমি কত নতুন নতুন রান্না করি। তিনি সেই রান্না খেয়ে কোনো দিনও আমাকে আমার আঙুলের স্পর্শের উল্লেখ করেননি। এই দেখো, বিহারীলালের কথা বলতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেললাম আমি। তোমার কথাটা ভুলেই গেলাম। ঠাকুরপো, তুমি তো কতবার আমাকে বলেছ, আমি যেদিন সামান্য লঙ্কা দিয়ে তোমার জন্য মেখে দিই পান্তা ভাত, সেদিন আর কথা থাকে না। সে তো আমার অঙ্গুলি স্পর্শেরই গৌরব ঠাকুরপো, তাই না? একদিন বিকেলবেলা বিহারীলাল এলেন যেন আমার সঙ্গেই কথা বলতে। তখনও তোমার নতুন দাদা কাছারি বাড়িতে, নিচের তলায়। আমি ছিলাম নির্জন। বিহারীলাল বললেন, তুমি আমার সারদা মঙ্গল কাব্যের সরস্বতী। 3টি প্রেরণার স্রোত এসে মিশেছে
আমার সারদা মঙ্গলে। তিনটি স্রোতই হলো বিরহের স্রোত: মৈত্রী বিরহ, প্রীতি বিরহ, সরস্বতী বিরহ। তুমিই বসে আছো এই তিন বিরহ স্রোতের কেন্দ্রে। ঠাকুরপো, বিহারীলালের কথাটা যে খুব ভালো বুঝতে পারলাম তা নয়, কিন্তু বুকের মধ্যে কেমন একটা করতে লাগলো। দেখলাম বিহারীলালের চোখ আবেগে ছলছল করছে। বুঝলাম আমাকে ভালোবেসে উনি কষ্ট পাচ্ছেন। ওর জন্যে কষ্ট হলো, আবার ভালোও লাগলো। ঠাকুরপো, আমাকে ভালোবেসে আমার বিরহে কেউ কষ্ট পেতে পারেন? বিহারীলালের কথায় কেন যেন আচ্ছন্ন হয়ে গেলাম সেদিন আমি। সেই সময় আমি একটা আসন বুনছিলাম, কার্পেটের আসন। যখনই একলা লাগতো, আমার কোনো কাজ থাকতো না হাতে, সময় কাটাবার উপায় ছিল ওই আসনটির কাছে ফিরে যাওয়া। মনে মনে চাইতাম এই আসন বোনার কাজটি যেন কোনো দিনও শেষ না হয়। তোমার নতুন দাদা ঘরে আসেন যান, দেখেন খাটের এক কোণে বসে আমি আসন বুনি। কোনো দিনও জিজ্ঞেস পর্যন্ত করেননি কার জন্যে এই আসন। আসন বোনার কাজটির মধ্যেও যে মিশে যেতে পারে মন, ভালোবাসা, এসব কথা তার মনে উদয় হয়নি হয়তো কখনোই। সেদিন বিহারীলালের কথা শুনবার পরে কি যে একটা কাণ্ড ঘটে গেল মনের মধ্যে। যে মানুষটির মধ্যে তৈরি হয়েছে আমার করস্পর্শের জন্যে এমন আকুল আকাঙ্ক্ষা, তাকে এমন কিছু একটা উপহার দিতে আমার মন চাইল, যার মধ্যে চিরদিন থেকে যাবে আমার মন, আমার ভালোবাসা, আমার হাতের ছোঁয়া। দৌড়ে আমার ঘরে এসে ওই আসনটির কোণে বুনতে শুরু করলাম বিহারীলালের নাম। কিছুদিন পর ওই আসনটা তুলে দিলাম আমার প্রিয় কবির হাতে। সেই দিন আমি প্রথম অসতী হলাম, কারণ ওই আসনটি ছিল বিহারীলালের প্রতি আমার প্রেমপত্র। আসনটি উনি দু হাতে বুকের কাছে জড়িয়ে ধরে অনেকক্ষণ তাকিয়েছিলেন আমার পানে। আমি লজ্জায় ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার মধ্যে যে একেবারেই কোনো অন্যায় বোধ ছিল না তাও নয় ঠাকুরপো, কিন্তু সেই পাপবোধ, অন্যায় বোধ ছাপিয়ে উঠেছিল আমার এত বছর ধরে চেপে রাখা অভিমান, ছাপিয়ে উঠেছিল আমার ভালোবাসা। সেদিন থেকে আমার প্রতি বিহারীলালের ব্যবহারও গেল বদলে। তিনি চোখ তুলে তাকাতেই পারতেন না আমার দিকে। ক্রমে আমাদের বাড়িতে আসাও কমিয়ে দিলেন। তবে যখনই লিখতেন কোনো নতুন কবিতা, চলে আসতেন আমাদের সাহিত্য সভায়। অনেকেই থাকতেন সেই মজলিসে। অবশ্যই থাকতেন তোমার নতুন দাদা, থাকতেন মেজ বউ ঠাকুরন। কিন্তু আমার মনে হতো হয়তো আরও অনেকেরই মনে হয়েছে একই কথা। বিহারীলাল শুধু আমারই জন্যে লেখেন তার প্রেমের কবিতা, শুধু আমাকেই শোনান। সভায় উপস্থিত বাকিদের কথা তার বোধহয় মনেই থাকে না তখন। তুমি তখন বিলেতে। ক্রমে আমার মধ্যে তৈরি হলো এক গভীর অভাববোধ। কিসের অভাব? সবই তো আছে, তবু অভাববোধ, বিষণ্ণতা, মন কেমন। ঠাকুরপো, মন কেমন আমার তোমার জন্যে। তোমার চিঠি আসে বিলেত থেকে, আসে তোমার কবিতা। আমার মন আমি বুঝতে পারি ধীরে ধীরে সরে যাচ্ছে বিহারীলালের জগৎ থেকে তোমার জগতে। কেন এমন হচ্ছে তাও বুঝতে পারি আমি। একসময় তোমাকে বলতাম, ঠাকুরপো তুমি কোনো দিনও বিহারীলালের মতন লিখতে পারবে না। শুনে তুমি যত না দুঃখ পেতে, তার চেয়ে অনেক বেশি বেড়ে যেত আরও ভালো লেখার ঝোঁক। বিহারীলালের মতো লেখা নয়, তার প্রভাবমুক্ত অন্যরকম আরও ভালো লেখা।
আমি তখনই বুঝতে পেরেছিলাম তোমার প্রতিভা জাতি গোত্রে আলাদা, কিন্তু জানতে দিইনি তোমাকে। জানতে দিয়ে পাছে তোমার মাথা খেয়ে বসি আমি। তোমার বিলেত থেকে আসা চিঠিগুলি আমাকে প্রথম বুঝিয়ে দিল বিহারীলালের জগতের অনেক দূরে, অনেক বাইরে পা ফেলেছ তুমি। বুঝতে পারলাম ঠাকুরপো, তুমি অনেক দূরের যাত্রী। তোমার এই যাত্রা থামার নয়। যতই তুমি এগোবে ততই পিছিয়ে যাবে তোমার সামনে দিগন্ত রেখা। বুঝতে পারলাম তুমি অনন্তের পথিক। ঠাকুরপো, জোড়াসাঁকোর বাড়ির চার দেয়ালের মধ্যে এক বিপন্ন বন্দিনী আমি। তবু পাড়ি দিতে চেয়েছিলাম তোমারই সঙ্গে, হতে চেয়েছিলাম তোমার সহযাত্রিনী। কখন আসবে বিদেশ থেকে তোমার চিঠি? শত বাধা ডিঙিয়ে অবশেষে পৌঁছবে আমার হাতে। তোমার প্রবাসের পত্রের জন্যে সারাক্ষণ অপেক্ষা করত মন। তোমার কোনো কোনো চিঠি যত ভালো লাগতো, ততটাই না তার চেয়েও বেশি কষ্টও দিত আমাকে। আজ মনে হচ্ছে তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্যেও লিখতে। বিহারীলাল কখনো আমাকে এইভাবে কষ্ট দিতে পারতেন না। তিনি আমাকে ছাড়া আর কোনো নারীর কথা ভেবেছেন বলে মনেই হয় না আমার। প্রেমের ব্যাপারে তিনি নিতান্ত সেকেলে। তুমি ঠাকুরপো ততটাই আধুনিক। ভালোবাসার মেয়েটিকে তোমার জীবনে অন্য নারী সঙ্গের কথা বলে তার মধ্যে ঈর্ষা জাগিয়ে তুমি আধুনিকতার আনন্দ পাও। এই স্বভাব তোমার, একনিষ্ঠ বিহারীলালের নয়। তোমার এই স্বভাবই আমাকে দুঃখ দেয়, আবার এই স্বভাবই আমাকে তোমার দিকে অমুক টানে টেনেও নেয়। যত তুমি অন্য নারীর কথা আমাকে জানিয়েছ ইশারায় ইঙ্গিতে, ততই মনে হয়েছে তোমাকে সব দিক থেকে নাগপাশের মতো জড়িয়ে ধরে সম্পূর্ণ গ্রাস করে ফেলি। আজ সেই নাগপাশ থেকে তোমাকে চিরমুক্ত করে দিয়ে যাব আমি। আমাকে তুমি ভুলে যাও ঠাকুরপো। ঠাকুরপো, ইংল্যান্ড থেকে আমাকে লেখা তোমার একটা চিঠি আমার চোখের সামনে রয়েছে। একটির পর একটি এরকম চিঠি আমার যন্ত্রণা, আমার একাকিত্ব বাড়িয়ে দিল একদিকে। অন্যদিকে আমার হৃদয় আর কারো জন্যে এতটুকু জায়গা রাখলো না। সবটুকু জিতে নিল তোমার চিঠি। তুমি হয়ে দাঁড়ালে আমার জীবনের একমাত্র অধীশ্বর। কবি বিহারীলালকে এতদিনে বড্ড সেকেলে লাগতে লাগলো আমার। দেখলাম তোমার সঙ্গে তার কোনো তুলনাই চলে না। তিনি আস্তে আস্তে নিঃশব্দে ঝরে গেলেন আমার জীবন থেকে।